আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা দেখে নেই যে হিসাব বিজ্ঞানের প্রশ্নটা কীরকম হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখান থেকে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেই ক্ষেত্রে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের মানবন্টনটা দেখতে পাবো। হিসাব বিজ্ঞান বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য 20 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে 10, প্রতিটি আর্থিক বিবরণীর প্রস্তুতের জন্য 20 নম্বর, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 নম্বর। সৃজনশীল প্রশ্ন 7টি দেওয়া থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর্থিক বিবরণী 1টি দেওয়া থাকবে, 1টির উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 7টি দেওয়া থাকবে, 5টির উত্তর দিতে হবে। আর 30টা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে, সবগুলো বহু নির্বাচনী প্রশ্নেরই উত্তর দিতে হবে। সো আমরা মানবন্টন জেনে নিলাম। এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাসে চলে যাচ্ছি। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় হিসাব বিজ্ঞান, বিষয় কোড 146, পূর্ণ নম্বর 100। প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায় লেনদেন। কোন কোন পাঠগুলো পড়তে হবে? লেনদেনের ধারণা, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, লেনদেন চিহ্নিতকরণ, হিসাব সমীকরণ, ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এত সংক্রান্ত দলিলপত্রাদি। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ, ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই, হিসাব চক্র, হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি। এরপরে আছে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা, মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যকরণের প্রয়োজনীয়তা, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আছে ষষ্ঠ অধ্যায় জাবেদা। কোন কোন পাঠগুলো পড়তে হবে? জাবেদার গুরুত্ব, জাবেদার ধারণা, জাবেদার শ্রেণীবিভাগ, সাধারণ জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়, বাট্টা ও বাট্টার প্রকারভেদ। এরপরে আছে সপ্তম অধ্যায় খতিয়ান। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? খতিয়ানের ধারণা ও বৈশিষ্ট্য, খতিয়ানের গুরুত্ব, জাবেদা ও খতিয়ানের পার্থক্য, খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং, হিসাবের জের টানা বা ব্যালেন্সিং, সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ, সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান, বিশেষ জাবেদা ও সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত, খতিয়ান উদ্ধৃত্ত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই। এরপর আছে নবম অধ্যায় রেওয়া মিল। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? রেওয়া মিলের ধারণা, উদ্দেশ্য, রেওয়া মিল প্রস্তুত প্রণালী, রেওয়া মিল প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়সমূহ, রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে, রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে না, অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধ করার উপায়, অনিশ্চিত হিসাব। এরপরে সবশেষে আছে দশম অধ্যায় আর্থিক বিবরণী। এই অধ্যায়টা আংশিক। কোন কোন অংশ পড়তে হবে? আর্থিক বিবরণী, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য, বিশদ আয় বিবরণী প্রস্তুত পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীর প্রস্তুত প্রণালী, সম্পদ ও দায়ের শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তা, আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাব বিজ্ঞানের নীতিমালার প্রয়োগ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণের বিবেচ্য সমন্বয়সমূহ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন নিয়ে। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।